আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিনে পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ আর গণিত নিয়ে আলোচনা করব। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, প্রথমে আমরা দেখে নেবো গণিত কি আছে। কোষে দেখি 1.3 ফাঁকা ঘরে লিখি। দেখো কত অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা নেই, বা এতটা 2/5 অংশ রং করি। কীভাবে হবে প্রশ্নগুলোর উত্তর একটু একটু করে দেখে নিই। এই যে ছবিটা আছে দেখো, মোট 10 ভাগ করা হয়েছে। 10 ভাগের মধ্যে রং করা হয়েছে 7 ভাগ। তাহলে চিত্রটির কত অংশ রং করা হয়েছে? 7-এর 10 অংশ। এরকমভাবে লিখতে হবে। পরের প্রশ্ন রয়েছে, দেখো কটা ভাগ করা হয়েছে? 1 2 3 4 5 6 6টা ভাগ করা হয়েছে। তার মধ্যে রং করা নেই কটা ভাগ? 5 ভাগ। তাহলে চিত্রটি রং করা নেই কত অংশ? 5-এর 6 অংশ। তারপরে দেখো 2-এর 5 অংশ রং করতে বলা হয়েছে। 5টা ভাগ রয়েছে, তার মধ্যে 2টো ভাগ রং করা হয়েছে। হয়ে গেল। তারপর রয়েছে মনে মনে ভেবে নিজে করি। দেখো কি বলেছে, অর্ধেক রুটি বলতে বোঝায় মোট রুটির কত অংশ? 1/2 অংশ। 1/2 বলতে অর্ধেককে বোঝায়, এটা আমরা জানি। তোমার কাছে একটা বড় চকলেট আছে, সেই চকলেটের সমান 8 টুকরো থেকে 3 টুকরো বোনকে, 2 টুকরো ভাইকে, আর বাকি টুকরো নিজে নিলে। কে কত টুকরো নিলাম একটু হিসেব করি। দেখো, বোন পেল 3 টুকরো, ভাই পেল 2 টুকরো, আর বাকি থেকে কত? 8 থেকে 3 আর 2 চলে গেছে, মানে 5 চলে গেছে। 8 থেকে 5 গেলে 3 টুকরো আমি পেলাম। তাহলে বোন কত অংশ পেয়েছে? বোন পেয়েছে 3/8 অংশ। 3 টুকরোর 8 ভাগের মধ্যে 3 ভাগ। ভাই পেয়েছে 2/8 অংশ। 8 ভাগের মধ্যে 2 ভাগ, কাটাকুটি করলে 1/2 হয়, 1/4 হয়। ঠিক আছে, আর আমি পেলাম 3/8 অংশ। পরের প্রশ্নটা কি আছে? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখি আর পূর্ণ সংখ্যাগুলো লিখি। দেখো 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 7। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যা কত অংশ মৌলিক সংখ্যা? কটা পূর্ণ সংখ্যা আছে? 10টা পূর্ণ সংখ্যা আছে। আর মৌলিক সংখ্যা কটা আছে গুণে দেখে নেবো। 1 2 3 4, 4টে মৌলিক সংখ্যা আছে। তাহলে কি হবে? মোট কত অংশ মৌলিক সংখ্যা? 4/10 অংশ। 2 দিয়ে ভাগ করলে 2/5 অংশ মৌলিক সংখ্যা আছে। ঝুড়িতে কিছু কম লেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর 2টি পড়ে রইল। তাহলে দাদুকে দেওয়ার আগে কটা লেবু পড়েছিল? দেখো, দাদুকে অর্ধেক দেওয়া হয়েছে, তার মানে অর্ধেক পড়ে আছে। অর্ধেক মানে হচ্ছে 2টি লেবু। তাহলে গোটা মানে কত হচ্ছে? 2 এর 2 গুণ 4টে লেবু। তাহলে দাদুকে দেওয়ার আগে 4টে লেবু পড়েছিল। অর্ধেক মানে 2, বাকি অর্ধেক মানে আরও 2। 2 2 4 হয়ে যাচ্ছে। এবার দেখো, একই মাপের 2টি গ্লাসে সমান মাপের শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসে শরবতে 1/5 অংশ চিনি আছে, আর 2/7 অংশ চিনি আছে দ্বিতীয় শরবতে। তাহলে কোন শরবতে বেশি মিষ্টি হবে? দেখি নিই আমরা কীভাবে করতে হবে। 1/5 আর 2/7, প্রথম গ্লাস দ্বিতীয় গ্লাস। দেখো, এগুলোকে সমান হর বিশিষ্ট করতে হয়। তোমরা নিশ্চয়ই শিখেছো। এটা 5 আছে, এটা 7 আছে। তাহলে এটাকে 7 দিয়ে গুণ করবো। এটা 5 আছে, এটাকে 5 দিয়ে গুণ করবো। 7 1 7, 5 7 35, আর 5 2 10, 5 7 35। এবার দেখো সমান হর বিশিষ্ট হয়ে গেছে। তার মানে বলতে পারি 1/5 সমতুল্য ভগ্নাংশ 7/35, 2/7 সমতুল্য ভগ্নাংশ 10/35। এবার দেখো 7 বড় না 10 বড়? অবশ্যই 10 বড়। তাহলে দ্বিতীয় গ্লাসে বেশি মিষ্টি হবে। পরে আমরা দেখে নিই। স্কুলের গেটের 5/7 অংশ রং করা হয়েছে। কত অংশ রং বাকি আছে? দেখো 5/7 অংশ রং করা হয়েছে। মোট অংশ যদি 1 থাকে বিয়োগ করে দিতে হবে। 2/7 অংশ রং করা এখনো বাকি রয়েছে। আমার কাছে 20 টাকা ছিল, 5 টাকা খরচ করলাম। আমি আমার টাকার কত অংশ খরচ করলাম, কত অংশ খরচ করিনি? দেখো, মোট টাকা হচ্ছে 20 টাকা, খরচ করলাম 5 টাকা। খরচ করেছি 5/20 অংশ। কাটাকুটি করলে 1/4 অংশ হয়। আর কত অংশ বাকি আছে? 1 বিয়োগ 1/4, মানে 3/4 অংশ বাকি আছে। এভাবে অঙ্কটা আমরা করছি। তারপর দেখো, রাজিয়ার খালে 36টি কুল ছিল। মোট কুলের 2/3 অংশ আমাকে দিয়েছে। রাজিয়ার খালে কতগুলো কুল দেবে আমাকে? দেখো, 36টি কুলের 2/3 অংশ। 2/3কে 36 দিয়ে গুণ করতে হবে। 3 12 36, 12 2 24। দেখে নাও, এভাবেই আমরা অঙ্কটা করেছি। ছবির সাহায্যে দেখা। দেখো, 1/5 অংশ মানে 5 ভাগ করেছি, তার মধ্যে 1 ভাগ রং করেছি। 3/8 অংশ
দেখে নাও 3 আর 8 একটা বৃত্ত ছিল, 8 ভাগ কেটেছি, তার মধ্যে 3 ভাগ রং করেছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। তারপর বলছে 14 5 অংশ, 14 5কে ভাঙলে 2 পূর্ণ 4 5 হবে। তাহলে একটা সম্পূর্ণ অংশ আর একটা সম্পূর্ণ অংশ, 5 ভাগ করে সম্পূর্ণ অংশ নিয়েছি, তাহলে 2 অংশ নেওয়া হয়ে গেল। এরপরে তৃতীয় একটা নেবো, যার মধ্যে 5 ভাগ করে 4 ভাগ নেবো, তাহলে 2টো পূর্ণ আছে আর একটা 4 5 আছে, 2 পূর্ণ 4 5 হয়ে গেল। পরটা দেখো 2 পূর্ণ 3 7, 7 2 14, 15 17, 17 রেখো, 17টা ভাগ করব, তার মধ্যে দেখো আমরা 7টা ভাগ করে নিয়েছি, 2টো পূর্ণ আছে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। আবার 7 পূর্ণ সংখ্যা হলো, তারপরে আবার দেখো 7টা ঘর আছে, তার মধ্যে 3টে ঘর নিয়েছি, ঠিক আছে। এভাবেই আমরা এটা করলাম। তারপরে 8 5, তার মানে হচ্ছে এটা 1 পূর্ণ 3 5, একটা পূর্ণ আছে 5 ভাগ করেছি, আর একটা পূর্ণ আছে এটাকেও 5 ভাগ করেছি, কিন্তু তার মধ্যে 3 ভাগ নেওয়া হয়েছে, ওটা হচ্ছে 1 পূর্ণ 3 8। এবার রয়েছে 11 7, 11 7 মানে হচ্ছে 1 পূর্ণ 4 7, তাহলে 7 ভাগ করেছি একটা, আরও একটা 7 ভাগ করেছি, 7 ভাগ করে সম্পূর্ণ নেওয়া হয়েছে, এখানে 7 ভাগ করে 4 ভাগ নেওয়া হয়েছে, তাহলে 1 পূর্ণ 4 7 এমনভাবে দেখতে হবে। এরপরে দেখো যেগুলো প্রকৃত ভগ্নাংশ সেগুলোকে গোল করি, অপ্রকৃত ভগ্নাংশগুলো চৌকো, আর মিশ্র ভগ্নাংশগুলোকে ত্রিভুজ মতো বসাই। কয়েকটা ভগ্নাংশ চার্ট দেওয়া রয়েছে, কোনটা দেখে নাও তোমরা কোনটা। এগুলো সব গোল করা হয়েছে, কারণ এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কী করে বুঝবো? যার হরটা বড় লবটা ছোট, এগুলো প্রকৃত ভগ্নাংশ। আর যেগুলোর অপ্রকৃত ভগ্নাংশ, হরটা ছোট লবটা বড়, দেখো সেগুলোকে আমরা চৌকো করে দিয়েছি। আর এখানে পূর্ণ আছে 9 পূর্ণ 14 15, 1 পূর্ণ 22 25, কিংবা 3 পূর্ণ 5 11, বা 11 পূর্ণ 1 19, এগুলোকে সব ত্রিভুজ করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। গোল হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ, চৌকো হলো অপ্রকৃত ভগ্নাংশ, আর বাকি সব করে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরপর আমরা চলে আসবো 5-এর পাতায়। আজকে এত পর্যন্ত অঙ্কগুলো করব। সমতুল্য ভগ্নাংশ, দেখো 1 5, 1 5কে কী করবো? 1 5কে 2 দিয়ে গুণ করবো, দুটোকেই লব আর হরকে দুটোকেই 2 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 2 10। আবার 3 দিয়ে গুণ করবো, 3 15, 4 দিয়ে গুণ করবো, 4 20। তাহলে 1 5-এর সমতুল্য ভগ্নাংশ হলো 2 10, 3 15, 4 20। এরকমভাবে আরও কয়েকটা অঙ্ক আছে, দেখে নেবো। 2 5, প্রথম 2 দিয়ে গুণ, তারপর আবার 3 দিয়ে গুণ, তারপর 4 দিয়ে গুণ, কত হবে? 4 10, 6 15, 8 20। তারপরে রয়েছে 1 পূর্ণ 1 3, তাহলে 3 1 3 1 4, ঠিক আছে। এবার 4 3 হচ্ছে 4 3কে 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, আর 4 দিয়ে গুণ, কত হবে? 8 6, 12 9, 16 12। তারপরে 6 পূর্ণ 6 7, 6 6 36, আর 1 37, 37 আর 6, তাহলে 37 6 কী করবো? 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, গুণ করলে যেটা হবে সেখানে লেখা রয়েছে। তারপরে হচ্ছে দেখো 3 পূর্ণ 4 5, 3 5 15, এটার সঙ্গে গুণ করতে হয়, এটা যোগ করতে হয়, 3 5 15 আর 4 19, 19 5। ওই একই রকম নিয়ম, প্রথমে 2 দিয়ে গুণ করবো, তারপর 3 দিয়ে গুণ করবো, তারপরে 4 দিয়ে গুণ করবো। কত আছে সমতুল্য ভগ্নাংশ? 3 38, 57 15, এটা হচ্ছে 76 20। দেখো এইভাবেই পড়াটা এত পর্যন্ত হলো, বাকি পড়া পরের দিন হবে। এবার আমরা পরিবেশ থেকে দেখে নেবো কী পড়া আছে, তার উত্তরগুলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে নেবো। দেখো পরিবেশে আজ আমরা পড়ব এক জীবের সঙ্গে অন্য জীবের সম্পর্কের প্রকৃতি, মিথজীবিতা। দেখো এখানে 1 2 3 4 5, 5টা ছবি দেখতে পাচ্ছি। এখানে কি দেখা যাচ্ছে বলতো? একটা গরুর উপর বক, এখানে কিন্তু সাগর কুসুম, পিঁপড়ে, গন্ডার, আর এটা হচ্ছে সাগর কুসুম। এখানে আমরা কি বুঝতে পারছি আমরা একটু পরেই জানতে পারবো। দেখো রোহন আর অমিত স্কুলে আসে ধান ক্ষেতের ধার ঘেঁষা মোরাম রাস্তা ধরে। হঠাৎ রাস্তার পাশে একটা ধান ক্ষেতে নজর পড়ে রোহনের। লালচে সবুজ এক ধরনের পানা ভরে আছে ধান ক্ষেতটায়। পানাগুলো অন্যরকম দেখতে। রোহন অমিতকে বলল, এই ক্ষেতটা দেখেছিস?
অন্য কোনো ক্ষেতে এরকম পানার মতো জিনিস চোখে পড়েনি তো। অমিত বলল, দাঁড়া, করিম চাচা আসছে, ওকে জিজ্ঞেস করি। ওদের কথার সাথে করিম চাচা বললেন, ওগুলো অ্যাজুলিও চাষ করা হয়েছে বাবারা। ধান খেতে অ্যাজুলিও চাষ কেন হবে চাচা? অমিত জানতে চাইল। ধান খেতে অ্যাজুলিও পানা চাষ করলে জমিতে আর সার দিতে হবে না। বিজ্ঞানী দিদিমণি ক্লাসে ঢুকতে রোহন জিজ্ঞেস করলো, অ্যাজুলি থাকলে জমিতে সার দিতে লাগে না কেন? তোমরা নিশ্চয়ই কোনো ক্ষেতে এমনটা দেখেছো। আসলে অ্যাজুলি এক ধরনের পানা। এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। তাতে অ্যাজুলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে, আর অ্যাজুলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এতে দুজনের বোঝাপড়ায় দুজনের উপকার হয়। প্রকৃতিতে দেখা যায় এইভাবে দুটো জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকতে পারে। আবার এই ধরনের সম্পর্ক অনেক সময় দেখা যায় দুটো জীবের এই ধরনের সম্পর্ক কেবল একটা জীবের উপকার হচ্ছে, অন্য জীবের অপকার হচ্ছে। প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব একে অপরের সাহায্য করে বেঁচে থাকে, সেটাকে বলা হচ্ছে মিথজীবিতা। তাহলে বোঝা গেল, দুটো জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকে, এটাকে মিথজীবিতা বলে। এরপরে দেখো রয়েছে মিথজীবী, জীব আর তাদের সম্পর্ক। এই চারটা তোমরা ভালো করে পড়বে। এখান থেকে পড়ার মধ্যে এটাই আছে, সেখানে তোমাদের অনেক কিছু প্রশ্ন লুকিয়ে আছে। গোবক এ একটা জীব, গরু এ একটা জীব। যে ছবিটা আমরা প্রথমে দেখেছিলাম সেটাই হচ্ছে। এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? গরুরা হাঁটার সময় ঘাসের মধ্যে থাকা নানা পোকামাকড় উড়ে যায়, যা গোবকের খাদ্য। অনেক সময় এরা আবার গরুর গায়ে বসা পোকাকেও খেয়ে দেয়। তাহলে এই ছবিটায় আমরা ফিরে আসি, দেখতে পাচ্ছি কখনো যখন গরুরা ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, অনেক পোকামাকড় উড়ে আসছে, তাই তো? এদের পায়ের ধাক্কায় ঘাসের মধ্যে থাকা পোকামাকড় উড়ে যায়। সেই উড়ে যাওয়া পোকামাকড় এই বকেরা খায়। আর বকেরা গরুদের কী উপকার করে? গরুদের গায়ে বসে থাকা পোকামাকড় তারাও খায়। তাহলে গরুদের উপকার হলো, গাটা পরিষ্কার হয়ে গেল, আর বকেদের উপকার হলো, বকেরাও খাবার পেয়ে গেল। এরপরে চলে আসছি আমরা পরের সম্পর্কটা। দেখো, সাগর কুসুম আর ক্লাউন মাছ। ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। সে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আবার সাগর কুসুম খাবারের পড়ে থাকা অংশ ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরাও সাগর কুসুমের শিকার হয়। তাহলে বোঝা গেল, এই সাগর কুসুম আর ক্লাউন মাছ দুটোই একে অপরের সাহায্য নিয়ে বেঁচে থাকছে। একজন কি করছে, ওর শত্রুকে মাছকে আক্রমণ করতে বারণ করছে, তাড়িয়ে দিচ্ছে, আর একজন ওদের খাবারের ভাগ দিচ্ছে। পরে দেখে নেবো আমরা পিঁপড়ে আর জাপ পোকা। দেখো, পিঁপড়ে আর জাপ পোকা, এই সকল প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় পড়ে, তোমরা অবশ্যই ভালো করে এগুলো পড়বে। জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে। এই বর্জ্যের নাম হান্ডিউ। পিঁপড়ের খুব উপাদেয় খাবার এই হানিডিউ। আবার খাবারের জন্য পিঁপড়া জাপ পোকাদের লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়। এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায়। তাহলে পিঁপড়ে আর জাপ পোকা, পিঁপড়ের সঙ্গে জাপ পোকার হচ্ছে একটা সম্পর্ক এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, জাপ পোকারা শর্করা রস থাকে, আর শর্করা মানে চিনি, সেটা পিঁপড়া খুব খেতে পছন্দ করে। আবার এদের কি হচ্ছে, এরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে পিঁপড়েরা। এরপরে হচ্ছে গন্ডার, গোবক, শালিক। দেখো, গন্ডারও কিন্তু শালিকে যেরকম গরুর গোবক ছিল, সেরকম গন্ডারও কিন্তু সেরকম থাকে। গন্ডারের পিঠে বসা, গন্ডারের চামড়ার মধ্যে এঁটুলি খেয়ে গন্ডারের স্বস্তি দেয়, পরিবর্তে শালিকরা এঁটুলি খাবার হিসেবে পায়। বোঝা গেছে? এইখানে যে গন্ডারের গায়ে যে পোকা থাকে, সে পোকারা হচ্ছে এই শালিকদের খাবার। শালিকরা খাবার পাচ্ছে আর গন্ডারও স্বস্তি পাচ্ছে। এরপরে কে দেখিনি,
এরপর রয়েছে সাগর কুসুম আর সন্ন্যাসী কাঁকড়া। দেখো এখানে কি বলেছে, সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাঁকড়ার পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুম খোলস শুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টেকেলসের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারে ভাগ পায়। তাহলে এই ছবিটা দেখেছিলাম, সাগর কুসুম আর সন্ন্যাসী কাঁকড়া একে অপরের সাহায্য নিয়ে বেঁচে থাকে। এইভাবেই আজকের পড়াটা শেষ করছি। প্রশ্নগুলো হচ্ছে এইরকম, কয়েকটা মৃতজীবী প্রাণীদের উদাহরণ দাও, তারা কিভাবে একে অপরের সাহায্য নিয়ে বেঁচে থাকে সেগুলো উদাহরণ দাও। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।